ইতিহাসে দেখা যায় জাপান বহুবার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে বিপর্যস্ত হয়েছে। ভূমিকম্প ও সুনামি থেকে পুরোপুরি রক্ষা পাওয়া সম্ভব নয়, তবে জাপানের সামনে এসবের মোকাবিলা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। গত ১৩০০ বছরে জাপান প্রায় ১৪৩টি বড় সুনামির আঘাত সহ্য করেছে। এসব সুনামির ফলে এখন পর্যন্ত ১,৩০,৮৭৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ সুনামি আঘাত হানে ১৭৪১ সালে, যার ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৯০ মিটার। দুঃখজনক বিষয় হল, সময়ের সঙ্গে সঙ্গে জাপানের সুনামির ঝুঁকিও আরও বেড়ে চলেছে। শুধু ২০২২ সালেই ৩০০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এমনকি অনেক সময় একই দিনে ৩-৪টে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে ভূমিকম্প এতটাই সাধারণ ঘটনা যে সেখানে ভূমিকম্প প্রতিরোধী বা আর্থকুয়েক প্রুফ ভবন নির্মাণ বাধ্যতামূলক। ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জাপান ৫বার বড় ছোট সুনামির আঘাত সহ্য করেছে, যার মধ্যে ২০১১ সালের সুনামি ছিল সবচেয়ে বিধ্বংসী ও প্রাণঘাতী। ১১ই মার্চ ২০১১ সালে ওশিকা পেনিনসুলা থেকে প্রায় ৭২ কিলোমিটার পূর্বে সমুদ্রের নিচে ৯.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা টানা ৬ মিনিট ধরে কাঁপতে থাকে। এই ভয়াবহ ভূমিকম্পের ফলেই একটি মেগা সুনামি সৃষ্টি হয়। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ভূমিকম্প এবং জাপানের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্পের কারণে সমুদ্রে যে সুনামি তৈরি হয় তার ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৫৫ মিটার, ১৮০ ফিট। সুনামির পানি ঘন্টায় ৭০০ কিলোমিটার বেগে শহরের দিকে ধেয়ে আসে এবং উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতর পর্যন্ত প্রবেশ করে। সুনামির সবচেয়ে বড় সমস্যা হল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও একে পুরোপুরি পূর্বাভাস দেওয়া যায় না। সেই কারণে যেসব মানুষকে সুনামির সতর্কতা মাত্র ৮ মিনিট আগে দেওয়া হয়েছিল, তাদের অনেকেই পালানোর সুযোগ পাননি। এই ভয়াবহ দুর্যোগে ২,২৮,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েন এবং ১৫,০০০ মানুষের মৃত্যু হয়। একদিকে ছিল দুঃস্বপ্নের ধ্বংসযজ্ঞ, অন্যদিকে ফুকুশিমা ডাইইচি পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটে, ফলে এক ভয়ানক নিউক্লিয়ার বিপর্যয় জন্ম নেয়। জাপান এই সুনামির কারণে মোটামুটি $২৩৫ বিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, যাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগগুলোর একটি হিসেবে ধরা হয়। এখানে প্রশ্ন ওঠে, জাপান কেন বারবার সুনামির আঘাতে পড়ে? এর মূল কারণ হল জাপানের ভৌগোলিক অবস্থান। আপনি যে প্রশান্ত মহাসাগরের অংশটা দেখছেন, সেটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প উৎপাদনশীল এবং আগ্নেয়গিরিময় অঞ্চল, যাকে রিং অফ ফায়ার বলা হয়। এই বৃত্তাকার অঞ্চলে পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম আগ্নেয়গিরি এবং বহু টেকটনিক প্লেট মিলিত থাকে। দুর্ভাগ্যবশত জাপান ঠিক এই রিং অফ ফায়ারের বেল্টের ওপর অবস্থিত। এই কারণেই জাপানে প্রতিনিয়ত ভূমিকম্প এবং প্রায় প্রতি বছরই টাইফুন বা সুনামির হামলা হয়ে থাকে। এসব দুর্যোগের ওপর যে চ্যালেঞ্জগুলো আছে, তার উপরে আরেকটি বড় সমস্যা হল জাপানের ভূ আকৃতি। পুরো দেশে প্রায় ৭০% ভূমি পাহাড়ি আর বাকি প্রায় ৩০% সমতল ভূখণ্ডের অধিকাংশই উপকূলীয় এলাকাগুলো সীমাবদ্ধ। আর ঠিক এসব উপকূলওয়ালা অঞ্চলগুলোই সবসময় সুনামি ও ঝড়ের ঝুঁকির মধ্যে থাকে। পাহাড়ের সম্পূর্ণ শহর সরিয়ে নিয়ে যাওয়া বাস্তবে প্রায় অসম্ভব কাজ, তাই উপকূলীয় শহরগুলোকে রক্ষা করার লক্ষ্যে জাপান গত শতাব্দী জুড়ে কঠোর উদ্যোগ নিয়েছে এবং তাদের ধারা অনেকটা আলাদা ও বহুমুখী। জাপান ঝুঁকির উচ্চ এলাকায় সাগর প্রাচীর নির্মাণ করে এসেছে, আর তা কোনো সাময়িক বিষয় নয়। বহুদিন ধরে সাগর প্রাচীর তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। ইতিহাসে এই ধরনের ব্যবস্থা কার্যকরও প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ ১৮৯৬ এবং ১৯৩৩ সালে বিধ্বংসী টাইফুন জনপদগুলোতে আঘাত হানলেও তাহলেও পরবর্তীতে জাপান নিজস্ব উপকূল রক্ষা ব্যবস্থাকে শক্ত করে তোলার জন্য পদক্ষেপ নেয়। বিশেষ করে একটি গ্রামকে রক্ষা করার উদাহরণ অনেকের নজর কাড়ে। তারা গ্রাম বাঁচাতে ২.৪ কিলোমিটার দীর্ঘ এবং প্রায় ১০ মিটার উঁচু সিওয়াল নির্মাণ করে, যার ফলে স্থানীয় জনপদকে সাগরের ঢেউ থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হয়। সংক্ষেপে বলা যায়, জাপানের ভূ অবস্থান ও ভূরূপই এখানে ভূমিকম্প ও সুনামির ঝুঁকি বাড়িয়ে দেয়, আর তাই দেশটি দীর্ঘদিন ধরে উপকূলীয় প্রতিরক্ষা, পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে। এরপর জাপানের অন্যান্য উপকূলীয় শহরগুলোতেও একই ধরনের কৌশল প্রদর্শিত হলো। উপকূল বরাবর সলিড সি ওয়াল নির্মাণ করা। কিন্তু ২০১১ সালের সুনামি এসব দেয়ালকেও ছাপিয়ে গেল। আগের সিওয়ালগুলো সাধারণত প্রায় ৮ মিটার উচ্চতার ঢেউ ধরে রাখতে ডিজাইন করা হয়েছিল, অথচ ২০১১ সালের সুনামির ঢেউ ১২ থেকে ১৫ মিটার পর্যন্ত উঠেছিল। ফলে যদিও এই দেয়ালগুলো অনেক ক্ষেত্রে ঢেউয়ের শক্তি কমাতে কাজ করেছিল, তবুও বহু বাড়ি ও সম্পূর্ণ কাঠামো জলবিধ্বস্ত হয়ে পড়ে। ২০১১ সালের ভূমিকম্প সুনামির পর জাপান সিদ্ধান্ত নেয় সিওয়ালগুলোকে আরও উঁচু ও দীর্ঘ করা হবে। সেই লক্ষ্যে প্রচুর অর্থ বরাদ্দ করা হয় এবং পরিকল্পনা করা হয়
পূর্ব উপকূলে প্রায় 400 কিলোমিটার দীর্ঘ ও 15 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট সাগর প্রাচীর তৈরি করা। নতুন দেয়ালগুলো পুরনোদের তুলনায় প্রায় 5 মিটার বেশি উঁচু হবে। তাদের ভিত্তি বা ফাউন্ডেশন মাটির মধ্যে প্রায় 25 মিটার পর্যন্ত পোতানো থাকবে, যাতে প্রাচীরগুলো ভরসাযোগ্য, স্থিতিশীল হয়। এছাড়া দেয়ালগুলোর প্রস্থও পুরনোর তুলনায় অনেক বড় রাখা হয়েছে এবং ভবিষ্যতে সুনামি ঢেউকে বাধা দেবে সেভাবে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই কাজের জন্য প্রথমে সিমিউলেটরের সাহায্যে কৃত্রিম সুনামির সৃষ্টি করা হয়, যাতে ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের ঢেউয়ের প্যাটার্নে প্রাচীর কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা পরীক্ষা করতে পারে। একটি ভাইব্রেটরের মাধ্যমে 2011 সালের সুনামির অনুরূপ ঢেউ তৈরি করা হয়। পরীক্ষায় নির্ধারণ করা হয় ঢেউগুলো কতটা উঁচু হতে পারে এবং সেই অনুযায়ী কতটা চাপ সৃষ্টি করবে। এই সব ক্যালকুলেশনই সিমুলেটরে করে নেওয়া হয়েছিল। সিমুলেশনে দেখা যায় 2011 সালে সুনামি ঢেউগুলো সরাসরি স্থাপত্যগত ক্ষতি করেই শেষ হয়নি, বরং সেগুলো বুঝে পড়ে বন্যার মতো অগ্রসর হয়েছিল। এর একটি বড় কারণ ছিল পুরনো সিওয়ালগুলো ঢেউয়ের শক্তি অনেকটা ভঙ্গে করে দিয়েছিল, ফলে জল প্রবাহ ফ্লাড আকারে ভেতরে ঢুকতে থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিং টেস্টিং শেষে নতুন সিওয়ালগুলোর আকার এবং শেপ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এখানে লক্ষ্য রাখা হয়েছে যখন পানি সিওয়ালকে আঘাত করবে তখন দেয়ালের বাঁকানো রূপ ঢেউকে উল্টে ফেরাতে বাধ্য করবে, ফলে একটি ঢেউ ফিরে এসে পরবর্তী ঢেউয়ের চাপকে ভাঙবে এবং সামগ্রিকভাবে অভ্যন্তরীণ অঞ্চলে ঢুকতে পারা জলের মাত্রা ও বল হ্রাস পাবে। সুনামির ঢেউয়ের চাপ কমানোর জন্য জাপান শুধু সিওয়ালই তৈরি করেনি, বরং গুরুত্বপূর্ণ হটস্পট লোকেশনের কাছাকাছি সাগরে ব্রেকওয়াটারও নির্মাণ করেছে। যখন বিশাল ঢেউ উপকূলের দিকে অগ্রসর হয়, প্রথমে এই ব্রেকওয়াটার ঢেউয়ের শক্তি ভেঙে দেয়। এরপর 15 মিটার উঁচু সিওয়াল দ্বিতীয় প্রতিরক্ষার কাজ করে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই সিওয়াল নিয়ে বিরক্ত, কারণ কিছু এলাকায় এই দেয়ালগুলো 4 তলা ভবনের সমান উঁচু, যার কারণে অনেকের মনে হয় যেন তারা বিশাল কংক্রিটের দেয়াল ঘেরা কারাগারে বসবাস করছেন। আবার অনেকে চিন্তিত যে এত উঁচু দেয়ালের কারণে জাপান তার পর্যটককে হারাতে পারে। জাপান সরকার সুনামিকে 2 স্তরে ভাগ করেছে। লেভেল 1 সুনামি, এগুলো প্রায় 50-60 বছর পর পর আসে এবং ঢেউয়ের উচ্চতা প্রায় 15 মিটার পর্যন্ত হতে পারে। বর্তমানে নির্মিত সিওয়াল মূলত এই স্তরের সুনামিকে ঠেকানোর জন্যই তৈরি। লেভেল 2 সুনামি, এগুলো 100 বা 1000 বছর পর পর একবার ঘটে। এদের শক্তি এতই বেশি যে কেবল সিওয়াল দিয়ে এদের পুরোপুরি থামানো সম্ভব নয়। তাই জাপান বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যাতে বড় থেকে বড় সুনামিতেও মানুষের জীবন ও সম্পদের ক্ষতি যতটা সম্ভব কমানো যায়। এর জন্য জাপান গুরুত্বপূর্ণ হটস্পট এলাকাগুলোতে সুনামি মিটিগেশন পার্ক নির্মাণের পরিকল্পনা করেছে। এসব পার্কে বিশেষ ধরনের উঁচু মাটির বাঁধ থাকবে, যা শুধু সুনামির চাপ কমাবে না, বরং ঢেউ ফিরে যাবার সময় সঙ্গে করে ভেসে নেওয়া ভারী বস্তুগুলোকেও আটকাবে। জাপানের এই ওয়াল ইঞ্জিনিয়ারিং সত্যি এক বিস্ময়কর উদাহরণ, যা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের সামনে অনেকটাই সহায়ক হতে পারে। নিজেদের জনসাধারণকে রক্ষা করার জন্য জাপান সর্বোচ্চ চেষ্টা করছে, তবে দেশটি ভালোভাবেই জানে যে এই সিওয়াল স্থায়ী সমাধান নয়, কারণ বাড়তে থাকা গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। ঝড় তুফানের তীব্রতা বাড়ছে, ভূমিকম্প জাপানের জন্য প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। জাপান বুঝে গেছে এত বড় বড় কংক্রিটের কাঠামো তাদের 100% সুরক্ষা দিতে পারবে না। তাই $12 বিলিয়ন ব্যয় করে তারা মূলত সময় কিনে নিয়েছে, যেন বিশাল সুনামির ঢেউ সিওয়াল ভেঙে ধীরে আসে এবং সেই সামান্য সময় মানুষজন নিরাপদ স্থানে পালিয়ে যেতে পারে। এভাবেই জাপান প্রকৃতির সঙ্গে লড়াইয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভবিষ্যৎকে আরও নিরাপদ করার চেষ্টা করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।